জনগণ। এখন আমাদের যে গাইবান্ধা জেলা আছে, আমাদের গাইবান্ধা জেলায় আমি যতদূর জানতে পারছি ফেসবুকের মাধ্যমে, সেটা হলো যে আমাদের গাইবান্ধা জেলায় যে এনসিপি ভিত্তিক যে ছাত্র শক্তির কমিটি দেওয়া হয়েছে, সেই হুম কমিটিতে একজনকে আহ্বায়ক হিসেবে মানে রাখা হয়েছিল। তারা বলেছিল যে আহ্বায়ক হিসেবে তাকে রাখবে, কিন্তু হুম আমার কথা হলো যে সেই আহ্বায়ককে কেন্দ্র থেকে, তাদের কেন্দ্র থেকে তাকে 50,000 টাকা দাবি করা হয়, যে 50,000 টাকা তাকে দিতে হবে, এরকম আমি এই ফেসবুকের মাধ্যমে জানতে পারছি। কিন্তু আমার কথা হলো যে এই ছাত্র শক্তির কমিটিটা যদি যাকে 50,000 টাকা চাওয়া হলো তাকে আর আহ্বায়ক দেওয়া হয়নি, তাকে যুগ্ম সিনিয়র আহ্বায়ক হিসেবে কমিটিতে রাখা হলো। এই যে টাকাটা চাঁদাবাজি করেছিল, আমার স্বজনরা কি এটা চেয়েছিল? হুম হুম। আর এটা কি এনসিপির কেন্দ্রীয় কমিটির লোকজনদের এটা কি ঠিক হয়েছে আমি মনে করি, বা আপনি মনে করেন? জি। কিন্তু সেই কমিটিতে সে পরদিনই তাৎক্ষণিক ভাবে সে মানে রিজাইন দিয়েছে আর কি, যে সে আর পদত্যাগ করেছে, সে আর এই কমিটিতে থাকবে না। যাকে চাঁদাবাজি করে টাকা নিয়ে তাকে আহ্বায়ক হতে হবে, কিন্তু চাঁদাবাজি দিতে পারেনি দেখে তাকে আহ্বায়ক রাখা হয় নাই, তাহলে এরকম বাংলাদেশ বা এরকম এনসিপি এরকম ছাত্র শক্তি তো আমাদের প্রয়োজন নেই। এই টাকাটা আসলে কারা নিচ্ছে? মানে ওরা ওরা তো বলতেছে যে ওরা তা অনেক। নিচ্ছে, আমি যতদূর সূত্র ধরে জানতে পারছি যে যখন ওকে আহ্বায়ক কমিটি দেওয়া হয় তখন বলছে যে তোমাকে আহ্বায়ক রাখা হবে, কিন্তু তোমাকে মানে হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে যেখানে তারা ছাত্র শক্তি গঠন করলো, এনসিপি যদি গঠন করে থাকে, তাহলে সেখানে টাকার কথা কেন উল্লেখিত হবে? কমিটি তাকে না দেখ, যোগ্য প্রার্থী হলে দেবে, না হলে না দিবে, কিন্তু সেখানে টাকার কথা কেন উল্লেখিত হবে যে টাকা হলে টাকা রাখা হবে, না হলে রাখা হবে না? এটা তো কথা না। কিন্তু আমার কথা হলো যে এরকম বাংলাদেশ আমরা কখনোই চাইনি। আর আমি বিএনপির যে নেতা কর্মীরা আছে, আমি তাদেরকে বলি, কল দিয়ে বলো তো ফোন দিয়ে না দিতে। আমি বিএনপির কিছু নেতাকর্মী আছে, তাদের হয়তো কিছু ভুল ভ্রান্তি আছে, কারণ আমাকেও যারা বিএনপি করে, যেমন আমাদের খালেদা জিয়া ছিল, উনি অনেক ভালো মানুষ ছিল, তাদের জন্য সবার চোখের পানি পড়ছে। কিন্তু আমরা চাই যে আমাদের তারেক জিয়া, উনি একজন দেশপ্রেমিক, কারণ উনি অনেক অত্যাচারের শিকার হয়েছেন, ওনার ভাইটাকেও হারানো হয়েছে, উনি হারিয়ে ফেলেছেন, মাকেও হারিয়ে ফেলেছেন। কিন্তু আমি চাই দেশের জন্য যেই নেতৃত্ব নেই, যে রাজনৈতিক দলগুলোই নেই, কিন্তু সবার পরিশেষে, সব রাজনৈতিক দলের পরিশেষে কিন্তু আসলে আমরা চাই বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে নির্মাণ হোক। জি। ঠিক আছে। আর পুলিশ, পুলিশ এতগুলো ঘটনা ঘটানোর পরও পুলিশ বুক ফুলিয়ে হাঁটে, এটা আসলে আমরা খুব দুঃখজনক। আজ পর্যন্ত কয়টা পুলিশ গ্রেপ্তার হয়েছে আমরা সঠিকভাবে জানি না। 50-60টা পুলিশ ধরে যদি বলে। আর এই গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস স্যারের আহ কাজ ছিল, আমি যেটা মনে করি সজলের মা হিসেবে, একজন শহীদের মা হিসেবে, যে প্রত্যেকটা পুলিশকে বাদ দিয়ে, প্রত্যেকটা প্রশাসনকে বাদ দিয়ে নতুন করে সব নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল। কারণ প্রত্যেকটা ইসের মধ্যেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট আছে, যার কারণে আমরা কিন্তু আমাদের সন্তান হত্যাদের বিচার পাচ্ছি না, বা কোনো ক্রমে তারা তাদের সেভাবে বের করে দিচ্ছে, বা এমনও উপদেষ্টা যারা আছে তারা তাদের চাপ দিচ্ছে না যে তাদের মানে প্রত্যেকটা দপ্তর তারা পরিশোধিত করুক, করুন। সংশোধন করুক, এরকম কিন্তু কোনো আমরা পাই নাই। কারণ আগের লোকগুলো দিয়ে, হাসিনার আমলের লোকগুলো দিয়ে কখনোই বিচার কাজ এটা পরিচালনা করা সম্ভব না। জি। তারা অনেক। নতুন করে যদি নিয়োগ দিত, তারপর নতুন যারা নেতৃত্ব দিয়েছে বা আন্দোলনে যারা সংযুক্ত ছিল তাদের মধ্য থেকে যদি দেখতো, তাহলে যারা রক্ত দেখেছে এই রক্তের গরম তাদের ভিতরে থাকতো। রক্তের গরমটাই তো তাদের নেই, কারণ অংশগ্রহণ যারা করেছে তাদের উপদেষ্টা বানানো হয়েছে, যারা অংশগ্রহণ করেইনি তারা তো রক্তই দেখে নাই। তারা তাদের রক্ত শরীরে টকবক করবে কি হিসেবে? আমরা সন্তান হারিয়েছি, আমাদের শরীরের ভিতর রক্ত খালি টকবক করতে থাকে। আর যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, কষ্টে কাতরাচ্ছে, তারা এই যন্ত্রণাটা বোঝে যে তাদের যন্ত্রণাটা কতখানি। কিন্তু সেই দিক থেকে তারা কিন্তু এই আন্দোলনকারীদের মধ্য থেকে বা যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে যদি 2টা উপদেষ্টা থাকতো তারপরও কাজ হইতো। আর বিশেষ করে আসিফ মাহমুদ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও সে উপদেষ্টা হয়েছে। আমি ট্রাইব্যুনালে আসিফ মাহমুদের সাথে দেখা করেছিলাম যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। সে তার পিএস এর নাম্বার দিয়ে আমাকে বলেছে যে আপনি দেখা করবেন, কোনো অসুবিধা নেই। ওনার পিএস কে আমি কতবার ফোন দিয়েছি, 2জন পিএস কে, কিন্তু ওনার সাথে আমার দেখা করার সৌভাগ্য জোটেনি। আসলে কি, গণঅভ্যুত্থানে ওরা অংশগ্রহণ করছে ঠিকই,
কই আমরা ন্যায্য পাওনাটা তাহলে কোথায় পেলাম? তাহলে আমাদের স্থানটা কোথায়? আমরা শহীদ পরিবার হিসেবে যদি সেখানে আমরা মূল্যায়নই না পাই, পিএস যদি আমাকে দেখা করানোর সুযোগই করে না দেয়, তাহলে আমাদের স্থানটা কোথায়? আমাদের সম্মানটা কোথায় আপনি বলেন? না আমি তারা আপনাদের মাধ্যমে আসলে এই জিনিসগুলো আমি জানাতে চাই যে এই জিনিসগুলো যদি শুধরানো না হয়, আমাদের যদি স্পিচই না দেওয়া হয়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো রাস্তা থাকতে হবে। আমাদের সমস্যাগুলো কার কাছে বলবো? ছাত্র উপদেষ্টা থাকাকালীনও আমি যদি তার সাথে দেখা করার সুযোগ না পাই, তাহলে আমাদের আপদে বিপদে কে ছিল? আমার সন্তানটাই আমাকে ফেরত পাওয়া দরকার এখন। আমার সন্তানই আমার কাছে সুখে দুঃখে পাশে থাকবে। সেই সন্তানই আমার শহীদ হয়েছে। কিন্তু দেশের জন্য যে জীবন দিয়ে গেছে, দেশের জন্য যারা কাজ করে গেছে, আজ যারা উপদেষ্টা হয়েছিল, আমি কিন্তু সে ক্ষমতা থাকা অবস্থায় আমি তার সাথে দেখা করতে পারি না। এটা কি আমার কি সৌভাগ্য ছিল না দুর্ভাগ্য ছিল? আসলে আমরা বুঝি না। ঠিক আছে। আর জুলাই সনদ যখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই সংসদ ভবনে যেদিন জুলাই সনদ স্বাক্ষরিত হয়, সেদিন শহীদ পরিবার ছিল, ওখানে আহতরা ছিল, আমি উপস্থিত ছিলাম। তাহলে শহীদ পরিবারদের ওখান থেকে বের করে দিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। তাহলে রাজনৈতিক দলগুলো যখন ওখানে ছিল, তাহলে রাজনৈতিক দলগুলোরই কি জুলাই সনদ প্রয়োজন ছিল, নাকি আহত এবং শহীদ পরিবারদের এটা প্রয়োজন ছিল? কই, সেখানে তারা তো মানে উপস্থিত থেকেও তাদের থাকতে পারেনি, তাদের পুলিশ দিয়ে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। এটা কি আমাদের প্রাপ্য ছিল? তাহলে জুলাই সনদে যদি আমাদের আইনি ভিত্তি না থাকে, জুলাই সনদে যদি আমাদের সম্মানের কথা লেখা না থাকে, আমাদের যদি ডক্টর ইউনূস স্যারের প্রশাসন দিয়ে যদি ওখান থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমাদের অবস্থানটা কোথায়? তাহলে আমার সন্তান জীবন দিল আজকে কি নির্বাচন করার জন্য? আমার সন্তান জীবন দিল আজকে সরকার গঠন করার জন্য? আমার সন্তান জীবন দিল একটা বিচারই পেল না, এজন্যই এত ব্যর্থতা নিয়ে আমার সন্তানটা চলে গেল। আমার সন্তানের এত ব্যর্থতা আমি দেখতে চাই নাই। আমরা তো যাই হোক সন্তান চলে গেছে, আমরা মনে মেনে নিচ্ছি যে দেশের জন্য শহীদ হয়েছে, কিন্তু তার সম্মানটুকুই তো আজ নাই। আজকে এই ডক্টর ইউনূস স্যার আজ পর্যন্ত এতগুলো যে শহীদ পরিবার আছে, কাউকে নিয়ে কি বসতে পারছে যে না সবাইকে একত্র করে সবাইকে একটা সম্মাননা দিলাম বা একটা কাঠের টুকরা দিলাম সরকার থেকে যে তোমরা ঘরে নিয়ে এটা সান্ত্বনামূলক রাখো? সে কিন্তু দিতে পারে নাই। এতগুলো শহীদ পরিবার সবাই মুখের দিক তাকিয়েছিল ডক্টর ইউনূস স্যার আমাদের একদিন ডাকবে, আমাদের দুঃখ কষ্টের কথাগুলো আমরা বলতে পারবো, কিন্তু আমরা কি বলতে পারছি? আমরা কখনোই পারি নাই। তার পরিণামে আমরা কি পেলাম? ওই সংসদ ভবনে গিয়ে লাঠির বাড়ি খেলাম, পুলিশের লাঠি চার্জ করলো। এতে গণকবর যে দেওয়া হয়েছে, এই ইন্টারিম সরকার সে কি 1 মাস পরে থেকে পারতো না ডিএনএ টেস্টের মাধ্যমে এই শহীদ পরিবারগুলো তার এই স্যাম্পলিং করে এই লাশগুলো তাদের কাছে বুঝে দিতে? আজকে কয়টা লাশ শনাক্ত হয়েছে? আজকে এই শহীদ পরিবারের কষ্ট, আমি আমার একটা রাত আমার সন্তানকে পাই নাই। 5 তারিখে নিখোঁজ ছিল, 6 তারিখে আমি ও লাশটা পেয়েছি এত খোঁজাখুঁজির পরে। সেই সময়টুকু আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। তাহলে এই মাগুলো, এই বউগুলো, এই বাচ্চাগুলো কার বাবার আশায়, কার মার আশায়, কার স্ত্রী তার স্বামীর আশায়, মা তার সন্তানের আশায় বসে আছে? কই, এই সরকারগুলোকে আজই স্যাম্পলিং করে তাদের লাশগুলো তাদের কাছে বুঝে দিতে পারে না? আজকে শুধু নির্বাচন, এই সরকারও আছে নির্বাচন নিয়ে, কিন্তু আমাদের ন্যায্য পাওনাগুলো তো বুঝে দিয়ে নির্বাচনটা দিতে পারতো। আমাদের ন্যায্য জিনিসগুলো বুঝে দিয়ে তো সরকার নির্বাচনটা দিতে পারতো। তাহলে আজকে যদি নির্বাচন দিয়ে অন্য সরকার নিয়ে আসে, বুঝলাম সে না হয় জুলাইকে ধারণ করলো, কিন্তু আমাদের তো আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের বিপ্লবের পর যে সরকার আমাদের ক্ষমতায় এসেছে, এই সরকারই আমাদের পাওনাগুলো বুঝে দিয়ে যাবে এবং উনি হ্যান্ড ওভার করে যাবেন। পরে যেন পরবর্তীতে যে সরকারি আসে উনি হ্যান্ড ওভার করে যাবেন, যাতে জুলাইকে তারা ধারণ করে। আমাদের তো আশা আকাঙ্ক্ষা এটাই ছিল। সেক্ষেত্র থেকে আমরা কি পেলাম? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু ওই যে কি জানি সাইমের আম্মু আপনার কাছে একটু শুনতে চাই, মানে ছোট করে বলবেন সংক্ষেপে।